এখানে আছে উদ্দীপকের পি কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট চালানোর পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট চালানোর পরে ঘনমাত্রা কত হবে? এখানে একটা ঘনমাত্রা 0.5 মোলার, যেটা এখানে আছে। আর আমি যখন এই কোষটার ভিতরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট আমি চালনা করব, তারপরে কত হবে সেটা আমার বের করার বিষয়বস্তু, বুঝছো কিনা? তাইলে আমরা দেখি যে 30 মিনিট যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি, তাহলে আমি আগে একটু দেখি কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখি। দেখ আমার এখানে আই 5 অ্যাম্পিয়ার, তাই তো 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর টি 30 মিনিট নিতে হবে কোথায়? সেকেন্ডে। 30 × 60 318 1800 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে ঘনমাত্রা কত। আচ্ছা যাই হোক, এখানে আমরা জানি যে ফ্যারাডের সূত্রে কি বলছে। আমরা এই প্রথমটা ফ্যারাডের সূত্র দিয়ে শিখবো, পরে জেনারেলগুলো শিখবো, শেষ। ফ্যারাডের সূত্রে কিন্তু আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি বলতো? জেড আই টি। এখানে আমার আই আছে, টি আছে, এখানে জেড আমরা বের করতে পারবো m/nf, তাই তো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এখানে ডব্লিউ কি আমাদের কি? ওজন। ডব্লিউ কি? ওজন। তো আমরা যদি এখান থেকে ডব্লিউর মান বের করি, ডব্লিউ কী করি? বের করি। এখানে m/nf তো আমরা এখান থেকে পাবো। তাইলে এখান থেকে ডব্লিউর মান বের করার পরে আবার এখান থেকে ঘনমাত্রা কী করা যাবে? বের করা যাবে। এটা একটা পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো কি, এটারে এনে নিয়ে আসা। বুঝতে পারছো কথা? আমরা এই পদ্ধতিটা করি। হ্যাঁ, এটা করি। দেখো আমরা আরও সহজে করি। দেখো একটু খেয়াল করো, একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি কি আছে দেখো। দেখো শুধু জানি কি ডব্লিউ ইকুয়াল টু কি? জেড আই টি। জেড ইকুয়াল টু কি? m/nf আই টি ডব্লিউ। আচ্ছা আমি এই এমটাকে এখানে লিখে বাগে চলে আসে, তাহলে w/m ইকুয়াল টু IT/nf। বুঝছো কিনা? এখন এই w/m এটার বদল কি লেখা যায়? n লেখা যায়, মূল সংখ্যা লেখা যায়। এখানে একটা n হয়ে যায়, আমরা এখানে EF দিই। তুল্য সংখ্যাটা কী দিয়ে প্রকাশ করি? আমরা ই দিয়ে প্রকাশ করি। তাইলে আর আমাদের এখানে প্যাস লাগতেছে না, বুঝছো কিনা? এটা কি? এটা কি মূল সংখ্যা? এটা কি w/m মানে কি? মূল সংখ্যা। তাহলে n ইকুয়াল টু IT/EF। ই মানে কি? তুল্য সংখ্যা, এটা সবাই জানো। আই কত? 5, টি কত? 1800 সেকেন্ড। ই হলো তুল্য সংখ্যা। আমরা জানি এখানে কপার দেখতেছি 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাই তো, গ্রহণ করে ত্যাগ করে, যাই করে সেটা তুল্য সংখ্যা হয় 2 ইন্টু ফ্যারাডে দেবো কত? 96,500। একটু ক্যালকুলেটরে চাপ দাও, এটা কত আসে? তাহলে আমাদের মূল সংখ্যা যদি পাই, তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারবো? ঘনমাত্রা বের করতে পারবো। মূল সংখ্যাকে তার কী দিয়ে ভাগ দিব? আয়তন দিয়ে ভাগ দিব। কী দিয়ে ভাগ দিব? আয়তন দিয়ে ভাগ দিব। কত আসছে? 0.05 মূল। আচ্ছা এটাকে আমরা এখন যদি কী করি, যে আমরা বের করবো হলো ঘনমাত্রা। এস ইকুয়াল টু কি? মূল সংখ্যা বাই কি? আয়তন। মূল সংখ্যা বাই কি? আয়তন, n/v। তাহলে আমার মূল সংখ্যা তো বেরিয়েছে 0.05 মোল। আমার আয়তন কত? 250। তবে নিতে হবে কোথায়? লিটারে। 1000 দেখি তো ভাগ দেবো। তাহলে এখানে অ্যান্সারটা কত আসে দেখো তো। না, হ্যাঁ 10/3, হ্যাঁ 0.2 মোলার। তাইলে দেখা যায় আমাদের ঘনমাত্রা কত কমে যাবে। সুতরাং ঘনমাত্রা কমবে, এরকম আসে পরীক্ষা। ঘনমাত্রা কমবে 0.5 - 0.2 অর্থাৎ 0.3 মোলার। এই হলো আমাদের অ্যান্সার। সো আমরা কি এটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এখানে আমি আবার একটু বলি। ডব্লিউ ইকুয়াল টু জেড আই টি, জেড ইকুয়াল টু m/EF। মানে আমরা NF এর জায়গায় EF বললাম। এখানে আমাদের n ধরতাম তুল্য সংখ্যা, আর এখানে ই তো তুল্য সংখ্যা। ই কিন্তু আসলে তুল্য সংখ্যা ধরা হয়, সেটা তোমরা জানো। জেড ইকুয়াল টু m/EF, যেখানে ইটা কি সংখ্যা? তুল্য সংখ্যা। NF ধরা যায়। এখানে n যেহেতু মূল সংখ্যা ধরবো, এজন্য আমরা এটা EF ধরলাম।
তো এখানে আমরা কি করলাম, এমকে নিচে নিয়ে আসলাম, তাহলে আইটি উপরে গেল, ইএফ এখানে আসলো। তাহলে আমি ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন লিখতে পারি, তোমরা সবাই এটা জানো, ডব্লিউ এম ইকুয়াল টু এন। তাহলে আইটি ইএফ, তাহলে আইটি ইএফের মান বসাই দিলাম, এনের মান চলে আসলে এত মোল। তো আমরা সবাই জানি এবং এগুলো নিয়ে কাজ করতেছি, এস ইকুয়াল টু এন বাই কি ভি, মোল সংখ্যা বাই কি আয়তন, মোল সংখ্যা 0.05 মোল আর আয়তন থাকে কোথায় লিটারে। তোমাদের কিন্তু এগুলো সব শেখানো হয়ে গেছে, এস ইকুয়াল টু কি এন ইকুয়াল টু কি এস ইন্টু ভি, তো আয়তন কোথায় লিটারে, তাই তো। তাহলে যেখান থেকে ঘনমাত্রা ইকুয়াল টু এন বাই ভি বসালাম 0.2 মোলার। আর খেয়াল রাখবা তড়িৎ প্রবাহ চালনার পরে ঘনমাত্রা কী হবে, কমে যাবে, সবসময় ঘনমাত্রা কমবে, ঠিক আছে, বাড়বে না, বাড়বে না, ঠিক আছে। ওর কাছে তোমার কতটুকু কমবে, তো 0.3 মোলার কমবে, সম্ভাবনা প্রায় 100%। এই 2 নম্বরটা প্রায় 100% আসার সম্ভাবনা। উদ্দীপকের কোষের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না, গাণিতিক বিশ্লেষণ করো, মানে ওই যে পাত্রে রাখা যাবে কি না সেই ম্যাথটাই এটা। যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে পাত্রে রাখা যাবে না। ধরো আমি একটা পাত্রে কোনো একটা ধাতু কোনো একটা বস্তু রাখলাম, যদি পাত্রের সাথে বিক্রিয়া করে তাহলে পাত্র ক্ষয় হয়ে যাবে, তাহলে রাখা যাবে না, ঠিক আছে কি না। তাইলে যদি বলি উদ্দীপকের কোষ বিক্রিয়া আমরা একটু দেখার ট্রাই করি। এখন আমরা উদ্দীপকের কোষ বিক্রিয়া দেখার চেষ্টা করি। এই যে এখানে যে জিনিসগুলো আছে, যেখানে দেখা যায় এই জিঙ্ক সালফেট বা জিঙ্ক আছে কোথায়, অ্যানোডে কভার কোথায়, ক্যাথোডে, ঠিক আছে। জিঙ্ক অ্যানোডে কভার কোথায়, ক্যাথোডে, ঠিক আছে। আমরা জানি এটা একটা ড্যানিয়েল সেল, তাই তো। এখানে যার দ্রবণ থাকে তার দণ্ড থাকে, যার দ্রবণ তার কি থাকবে, দণ্ড থাকবে, এটা জিঙ্কের দণ্ড, আর এটা কি কভার দণ্ড। তাহলে জিঙ্ক অ্যানোডে কভার কোথায়, ক্যাথোডে থাকবে, তাই তো। এইটুকু তো বুঝে নিছো। মাঝে মাঝে এরকম থাকবে জিঙ্ক 2+, এই 2 দাগ মানে কোষ, আর বামে যেটা সেটা হলো অ্যানোড, ডানে যেটা সেটা কি ক্যাথোড। আবার আরও কিছু উপায়ে এখান থেকে নিরূপণ করতে হবে, তবে বেশিরভাগ সময় তুমি দেখে বুঝবা, ঠিক আছে, দিয়ে দিবে। বাম তরিত ডান তরিতদের কি ক্যাথোড। ছন্দ আছে একটা, লি কে না ম্যাক গ্যাব্রিয়েলের জন্য ফিরে সোনা পাবে হাই কবি। দেখো এখানে জিঙ্ক আর এখানে কি কপার। এই ছন্দগুলো দিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে এটা দেখে নিবা, আমি এখানে সময় নষ্ট করলাম না। এই ছন্দগুলোর মাধ্যমে কোনটা জারার, কোনটা ক্যানোডে যাবে, কোনটা ক্যাথোডে যাবে, এটা দিয়ে আমি সুন্দরভাবে শিখিয়ে দিছি। লি কে না ম্যাক গ্যাব্রিয়েল এলো যেন, এই যে লি কে না ম্যাক গ্যাব্রিয়েল এলো যেন ফিরে সোনা পাবে হায় কবি হাজি আজি ফিটাবে তোমার। তাইলে এখানে উপর থেকে নিচে গেলে আমরা দেখতে পাই এই যে এইটা যত উপরে যে থাকবে তার অ্যানোডে থাকার প্রবণতা তত কি বেশি, জারণ বিভব কি বেশি, নিচের দিকে থাকবে সে ক্যাথোডে থাকার প্রবণতা বেশি, বুঝছো কিনা। তাহলে এইটা আর এটার মধ্যে অ্যানোডে থাকবে, জিঙ্ক অ্যানোডে থাকবে, বুঝছো কিনা। সেইগুলো নিয়ে একটু বিস্তারিত আমার আলাপ আছে, ওই ভিডিওটা সবাই দেখে নিবা, ঠিক আছে। ওকে, আমরা এখানে এমনি বুঝলাম, বললাম যেগুলো বোঝা যাবে না কে অ্যানোডে কে ক্যাথোডে, তখন তুমি এই ছন্দতে কি আসতে হবে, ঠিক আছে। ওইখানে আরও বিস্তারিত কথা বলছি এগুলো সম্পর্কে। আচ্ছা, যাই হোক, এখান তো এমনি বোঝা যায়। এবার দেখো কত সহজ ব্যাপারটা। এখানে আমরা বুঝে গেলাম যে অ্যানোডে কে থাকবে, জিঙ্ক, ক্যাথোডে কে থাকবে, কপার। সহজ হিসাবে একেবারে সহজে বুঝো, কিচ্ছু না পারলে এইটুকু তো বুঝছো। সহজ খেয়াল রাখবা, অ্যানোডে ঘটে জারণ, অ্যানোডে ঘটে কি ঘটে, জারণ, অ্যানোডে জারণ, ঠিক আছে। অ্যানোডে কি জারণ, ক্যাথোডে কি বিজারণ। দেখো ক্যাথোডে কি বিজারণ, এইটুকু খেয়াল রাখতে পারবো কিনা। তাহলে অ্যানোডে জারণ, ক্যাথোডে কি বিজারণ, এটুকু বুঝতে হয়েছে। অ্যানোডে জারণ, ক্যাথোডে কি বিজারণ, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে যদি বলি এটা ইজিলি বুঝতে পারবা। জারণ মানে সারণ, জারণ মানে কি সারণ, মানে ইলেকট্রন কি করবে, সারবে। সোডিয়াম একটা ইলেকট্রন সাইরা সে হইল সোডিয়াম প্লাস, তার মানে সে ইলেকট্রন ছাড়ছে। তো তুমি এমনি বুঝতে পারতেছো, দেখো সে 0 জারণ মান ছিল, এখন হইল কি প্লাস, তার মানে জারণ কি হয়েছে, চার্জ কি হয়েছে, বাড়ছে। ইলেকট্রন ছাড়ছে, চার্জ কি হয়েছে, বাড়ছে। তাইলে খেয়াল রাখবো, ধরো জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে হয় জিঙ্ক 2+, 0 ছিল হয়েছে কি 2+, জিঙ্ক 2+, 2 ইলেকট্রন ত্যাগ করে হয়েছে জিঙ্ক, ছিল 2+ হয়ে গেছে 0। তাহলে এখন কিন্তু কি গ্রহণ করছে এটা। তাহলে দেখো
যদি আমরা দেখি চার্জের মান বাড়ে তাহলে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া চার্জ কি হয়? বাড়ে। চার্জ কি হয়? বাড়ে। এটুকু মাথায় রাখতে পারবা? এবার আসো, বিজারণ মানে গ্রহণ। বিজারণ মানে কি? গ্রহণ। দেখো, বিজারণ মানে গ্রহণ। তাহলে ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হইল Cl মাইনাস, সে ছিল শূন্য হইল মাইনাস, তাহলে কি হয়েছে? কমছে। এই একটু আগে দেখাইলাম জিঙ্ক 2+ 2 ইলেকট্রন গ্রহণ করে হইলো কি? জিঙ্ক, তাহলে ছিল 2+ হচ্ছে শূন্য, কি হয়েছে? কমছে। বুঝছো কি না? তাইলে যদি চার্জ কমে, চার্জ হ্রাস পায়, তাহলে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাইলে আমরা এইটুকু বুঝলাম, জারণ মানে সারণ, আর জারণ মানে চার্জ বৃদ্ধি। চার্জ কি? বৃদ্ধি। জারণ মানে সারণ, চার্জ বৃদ্ধি। জারণ মানে সারণ আর চার্জ কি? বৃদ্ধি। বিজারণ মানে গ্রহণ, আর চার্জ কি? হ্রাস। এইটুকু আমরা খেয়াল রাখতে পারবো? এটুকু খেয়াল রাখতে পারবো? এটুকু খেয়াল রাখা খুব জরুরি এটা বোঝার জন্য। তাহলে জারণ মানে সারণ, চার্জ কি? বৃদ্ধি। বিজারণ মানে গ্রহণ, চার্জ কি? হ্রাস। জারণ মানে সারণ, চার্জ বৃদ্ধি। বিজারণ মানে গ্রহণ, চার্জ কি? হ্রাস। এইটুকু বোঝা যাবে? এইটুকু বোঝা যাওয়ার পরে এইটুকু এবার দেখবো আরও সহজ বোঝা যাবে। খেয়াল করো, একটু আগে বলছিলাম অ্যানোডে জারণ, ক্যাথোডে কি হয়? বিজারণ। এর উল্টা ঘটলে উল্টিও দিমু, শেষ। এবার আসো, আমরা জানি এই যে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে কি না, এটা বের করা যায় ইনোট সেল দ্বারা। কি দ্বারা? ইনোট সেল দ্বারা। আমরা ইনোট সেলের 3টা সূত্র লিখতে পারি, তবে আমরা একটা সূত্র অলওয়েজ কাজ করবো, ওই 3টার কথা মাথায় আনার দরকার নেই, ঠিক আছে? ইনোট সেলের সূত্র কি? ইনোট সেল ইকুয়াল ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই ক্যাথোড অফ রিডাকশন। অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে কি? বিজারণ, ঠিক আছে? এটা না জানো একটু লাগলে লেখা রাখো। অক্সিডেশন মানে জারণ, আর রিডাকশন মানে বিজারণ। তাইলে আমরা বুঝবো অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। তাইলেও প্লাস, ক্যাথোড রিডাকশন ঘটলে কি? প্লাস। ঠিকঠাক। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। সূত্র কি? ইনোট সেলের সূত্র কি? অ্যানোডে জারণ, ক্যাথোডে কি? বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। এইটুকু হইলে ঠিকঠাক আছে। এবার আসো, আমরা দেখি আমার মান কি দেওয়া আছে। আমাদের এখানে মান একটা দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। আগে লিখি, পরে দেখি কি হবে। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব দেওয়া আছে? এইটা দেখো, 2+ থেকে 0 হয়েছে। দেখো ভালো করে বুঝো, হওয়ার কথা জারণ, দেওয়া আছে কি? বিজারণ। খেয়াল করো, 2+ থেকে কি হয়েছে? 0 হয়েছে। তাহলে চার্জ কি হয়েছে? হ্রাস পাইছে। আমার কেটা হওয়ার কথা? আমার কেটা হওয়ার কথা? কারণ জিঙ্ক কোথায় আছে? অ্যানোডে আছে। তাহলে এটার জারণ বানাইতে হবে, কি করতে হবে? জারণ উল্টিয়ে দেবো, এটার উল্টিয়ে দেবো। তাহলে ই নট অফ জিঙ্ক 2+। তাহলে আমি উল্টিয়ে দিলাম। কী করে দিলাম? উল্টিয়ে দিলাম। এটা যদি উল্টিয়ে দেয়, তাহলে আমার এই মানটা কী হয়ে যাবে? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এটাও বুঝছো নি? এটা জারণে থাকার কথা, কিন্তু আছে বিজারণে। কেমনে বুঝলাম? 2 থেকে 0 হয়েছে, কমছে। চার্জ কমলে কি? বিজারণ। আর আমার কি বিজারণ বিভব থাকার কথা? থাকার কথা কি? জারণ বিভব। এজন্য আমরা কী দিলাম? উল্টিয়ে দিলাম। এই যে উল্টিয়ে দিলাম, উল্টাইলে আমার এই মানটা কী হয়ে গেছে? উল্টিয়ে গেছে। তার মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এটা উল্টিয়ে দেবো, বুঝছো? এটা দেখি কী লাগছে। ই নট অফ কপার 2+ হয়েছে কপার। লিখি আগে, সঠিকভাবে লিখি। দেখো, এটা কি হয়েছে? 2 থেকে 0 হয়েছে। 2 থেকে 0 হয়েছে, তাহলে কি? বিজারণ। এটা থাকবো বিজারণ, আসো বিজারণ। তাহলে এটার কোনো পাল্টাবো? পাল্টাবো না। ক্লিয়ার? হ্যাঁ, এই যে বামেরটা হইলো কি? অ্যানোড, ডানেরটা হইলো কি? ক্যাথোড। এটা দেখে বুঝে লইছি এখানে। মানে বোঝার অনেক প্রক্রিয়া থাকবে। বামেরটা অ্যানোড, ডানেরটা কি ক্যাথোড। আসো, তাহলে আমরা আবার একটু লিখি সূত্রটা। ই নট সেল ইকুয়াল টু ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই ক্যাথোড সিইটি অফ রিডাকশন। তাহলে আমরা দেখি আমাদের অ্যানোডে অক্সাইডেশন লিখি জিঙ্ক 2+ প্লাস ক্যাথোড রিডাকশন লিখি ই নট কপার 2+ হয়েছে কি? কপার। তাইলে আমার মানটা কত? 0.76 প্লাস মানটা কি? 0.34, 1.1 ভোল্ট। তাইলে মানটা কিসের আসছে? প্লাসের আসছে। যেহেতু প্লাসের আসছে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে।
বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, যেহেতু মানটা প্লাসের আসছে। তাহলে যেহেতু ই নট সেল এর মান কি 0 থেকে বড় মানে ধনাত্মক, সেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কি খেয়াল করো, বলছে উদ্দীপকের ফি কোষে ব্যবহৃত দ্রবণটিকে, তাহলে ফি কোষে যে ব্যবহৃত দ্রবণটা তাহলে কপার সালফেট দীর্ঘদিন 10টা পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, সম্ভব হবে কি না, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো তাইলে এই দ্রবণটাকে 10টার পাত্রে, 10টা মানে জিঙ্ক, 10টা মানে কি জিঙ্কের পাত্র, 10টা মানে কি জিঙ্কের পাত্র, 10টা মানে কার পাত্র, জিঙ্কের পাত্র। এইখানের জন্য শুধু একটা বেসিক জানা দরকার, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই, একটা বেসিক, অনলি ওয়ান টক, একটা কথা বলবো, এরপরে অঙ্ক শেষ। সবসময় খেয়াল রাখবা পাত্র অ্যানোড, এই কথা খেয়াল রাখবা, পাত্র কই থাকবে, অ্যানোডে থাকবে। এই কথাটা মুখস্থ রাখা যাবে কি না, এইটুকুই এনাফ, মোর দেন এনাফ এই অঙ্ক ফারার জন্য। এর আগের কনসেপ্ট দিয়ে সব শেষ করলাম। পাত্রটা কই থাকবে, অ্যানোডে থাকবে। যেই পাত্রে রাখার কথা বলবে সেই পাত্র কই থাকবে, অ্যানোডে থাকবে। ঠিক আছে কি না? তাইলে আমার যদি বলি তাহলে পাত্র অ্যানোড, তাহলে জিঙ্ক কোথা থাকবে, অ্যানোডে থাকবে, যেহেতু 10টার পাত্র বলছে। আর আমার কপার সালফেট কোথায় থাকবে, ক্যাথোডে থাকবে। মানে আগের মতোই কনসেপ্টটা আছে, তবে পাল্টাইতে পারে। ভাই বোনা জিঙ্ক সবসময় অ্যানোডেই থাকবে। এটার জন্য ধরো জিঙ্কের সাথে অন্য কিছু দিয়ে দিল, গোল্ড দিয়ে দিল, বা সিলভারের পাত্র দিয়ে দিল, তখন কিন্তু এলোমেলো হইতে পারে। আসো, তাইলে আমরা কিন্তু অলরেডি কিন্তু অঙ্ক করে ফেলছি, এর আগের অঙ্কটাই এটাই হবে। ঠিক আছে, যেহেতু জিঙ্কের আমরা অ্যানোডে রাখবো, তাহলে আমাদের কী হবে, জিঙ্ক ই নট অফ জিঙ্ক 2+ জিঙ্ক দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, ভুল দেওয়া আছে, যেহেতু এটা অ্যানোডে রাখবো আমরা। তাহলে আমরা কী করবো, এটাকে চেঞ্জ করে ফেলবো। জিঙ্ক জুন 2+ হবে কি 0.76, আর আমার কপার 2+ কপার, এটা ঠিকঠাক আছে। কেন ঠিকঠাক আছে, কারণ এটা আমরা ক্যাথোডে রাখবো এবং বিজারণই কি আছে। ঠিক আছে কি, এটা তো বুঝতে পারতেছো। এবার আমরা ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই নট ক্যাথোড অফ কি রিডাকশন। তাইলে আমরা ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর এখানে কপার 2+ থেকে কি কপার। তাইলে আমরা এবার মানটা বসাই 0.76 প্লাস 0.34। যেহেতু মানটা প্লাসের আসছে, সেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো ই নট সেল গ্রেটার দেন 0, তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, তাইলে দীর্ঘদিন 10টা পাত্রে সংরক্ষণ করা যাবে না। বিক্রিয়া তো ঘটলে তো ওই তো পাত্র ক্ষয় করে দিবে, তাইলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা পরীক্ষায় আসে। যদি মাঝে মাঝে এই যে দীর্ঘদিন পাত্র সংরক্ষণ করা যাবে কিনা, এটা ই সেল দিয়ে বের করেও দেখানো লাগে, বা মাঝে মাঝে কিছু কোশ্চেনে ধরো একটু অ্যাড করে নাও একটা কোশ্চেন, সেটা হলো কি এই উদ্দীপকের কিউ কোষটির কোষ বিভব বের করো। কী বের করো, কোষ বিভব বের করো। কোষ বিভব ধরো প্রশ্ন একটা কোষ বিভব, বা ইএমএফ বের করো, বা ই সেল বের করো। হ্যাঁ, তো এগুলো যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো, তাহলে আমরা করবো হলে আমরা জানি সূত্র হলো ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT/NF লন। দেখো আমাদের কি উৎপাদ বাই বিক্রিয়ক, তাহলে আমার এখানে কি উপরে কি থাকবে 2+, আর এখানে কি থাকবে কপার 2+। যদিও এখানে জিঙ্ক এখানে কপার প্লাস থাকে, জিঙ্ক প্লাস থাকে, ওগুলোর মান 1 দেখে ওগুলো আমরা কি দেই না। ঠিক আছে, একটু বেসিক কথাবার্তা এগুলো। আচ্ছা, ই নট সেলের মানটাকে বের করছি আমরা গ থেকে 1.1, আমি এগুলো বের করে দেখাইলাম না, বা এখানেও লেখা বের করতে পারো। বুঝছো কিনা বলো তো, এটা তোমরা বের করছি। আর এর মান এখানে খেয়াল রাখবা, কত বসাবো বলো তো, দেখো 8.314 ইন্টু টি, তাপমাত্রা কত, এখানে 85 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে কত 298। এন
এই এন্ডটা গুরুত্বপূর্ণ। এখানে একটু বুঝো, একটু সবাই তাকাও। এখানে মাঝে মাঝে 6 হইতে পারে মান। দেখো এখানে গ্রহণ কয়টা, বর্জন কয়টা, 2টা, 2 2, এখানে এদের মান 2। বাট মাঝে মাঝে যদি গ্রহণ হয় 3টা, বর্জন হয় 2টা, তখন কিন্তু সমতা করতে হয়। সমতা করে 2টা দিতে হয়, গুণ দিতে হয়। গুণ দিলে 6 6 ইলেকট্রন গ্রহণ বর্জন হয়। তখন কিন্তু আমার এনএমআর কত হবে, 6 হবে। ঠিক আছে, যদি বিক্রিয়া করে দেখানো আরও ভালো, যেমন জিঙ্ক, এখান থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+। তো এটা আশা করি বুঝতে পারছো কথাটা। ঠিক আছে, গ্রহণ বর্জন যদি সমান হয় তাহলে ততই বসাইবা, সমান না হলে কী করবা, গ্রহণ বর্জন সমান করতে হবে। ক্লিয়ার কিনা? তাইলে এখানে কিন্তু এনএমআর 2 গ্রহণ বর্জন গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, আবারও বলি, যদি এখানে ধরো 3টা, ধরো অ্যালুমিনিয়াম থাকতো, যদি অ্যালুমিনিয়াম তখন 3টা, ধরো এলো কপার, তাহলে কিন্তু ঝামেলা লাগিয়ে যেত। তখন হয়তো কত, এখানে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, তখন হয়তো কয়টা, 6টা। আবার দিলে ওইগুলো যখন 2 গুণ হবে, তখন এগুলোর উপরে কী বসবে, পাওয়ার স্কোয়ার বসবে। ঠিক আছে কিনা? এই দেখো, ধরো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে হইল কি জিঙ্ক 2+, কপার 2+, দুটো কী করলো, গ্রহণ করে হইল কি কপার। তাইলে আমার এখানে গ্রহণ বর্জন সমান, এখানে জিঙ্ক প্লাস কপার 2+ হইল কি জিঙ্ক 2+ প্লাস কি কপার। এই যে আমরা উৎপাদ বাই কি বিক্রিয়ক আমরা লিখছি। যদি এই দুটো ঘনমাত্রা এখানে লেখা উচিত ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা কপারের মান যেহেতু 1, ঘনমাত্রা যেহেতু 1, এখানে আমরা লিখি নাই। আচ্ছা, যদি এরকম হইতো, ধরো সাপোজ, আমি বোঝানোর সাথে বলতেছি, ধরো 3টা গ্রহণ হইতো, তাইলে এরা 2 দিয়ে গুণ দেওয়া লাগতো, এরা 3 দিয়ে গুণ দেওয়া লাগতো। তাহলে দিলে কি হইতো, এরা হয়তো 3, এটা হয়তো 2, এটা হয়তো 3, সরি 2, এটা হয়তো কত, 3। বোঝার সাথে আমি বলতেছি, এটা বোঝানোর সাথে, তোমরা এরা এরকম করে দিও না। এখানে দেখো তো, জিঙ্ক 2+-এর ঘাত কত, 2 সহগ 2, তাহলে এখানে স্কোয়ার, এখানে কত 3, তাহলে এখানে কি কিউব দিতে হইতো। কি বুঝছো কিনা অঙ্কটা? যদি হইতো তাহলে করতে হইতো আমাদের। ক্লিয়ার? এটিও ক্লিয়ার। অন্যগুলো আসলে কিন্তু ভুল করো না। দেখবো কি সারে দেয় পড়াইলে উৎপাদক ঘনমাত্রা, বিক্রি করে ঘনমাত্রা, এখানে কেন আবার স্কোয়ার দিল, 3 দিল, কারণ তখন গ্রহণ বর্জন সমান করতে যায় তাদের কি করা লাগছে, গুণ দেওয়া লাগছে। আর সেগুলাই কি আমাদের এগুলোরে পাওয়ারে দেওয়া লাগছে। ঠিক আছে, তাইলে আমাদের তো আর এখানে পাওয়ারের দরকার নেই। আশা করি এই 2টা লাইন ইজিলি বুঝছো। তাইলে এফ তো 96,000 কত, 500, এটা মুছা দিই, পরে ভুল করবা। আর লন জিঙ্ক 2+ ঘনমাত্রা কত, ওই 0.2, এটা আমাদের ইউনিট সেলের মান। ঠিক আছে।